আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান সাধারণ মানুষের। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো, ঐক্যমত্য কমিশন আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই পর্ব অব্যাহত। ব্যাপক উৎসাহে অংশ নিচ্ছে শিশু কিশোররা। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার যাত্রা শুরু হয়েছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মন্তব্য। গাজায় দুর্ভিক্ষ কাটাতে সময় লাগবে বলছে জাতিসংঘ। ইসরায়েলের নৃশংসতায় বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 208 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংগঠিত অগ্নি নির্বাপনে সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত হল বহুল আলোচিত জুলাই সনদ। ঐতিহাসিক এই জুলাই সনদে কী কী বিষয় রয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসাইন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শুক্রবার বিকেলটা যেন ছিল অন্যরকম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে এসে বসেছেন একই মঞ্চে, যেখানে দলীয় পতাকা, প্রতীক আর পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই যুক্ত হয়েছেন এক ঘোষণায়, জুলাই সনদ। নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে জাতির কাঙ্ক্ষিত মুক্তির এই সনদ। এটিকে বাংলার ইতিহাসে এক মাইলফলক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সনদে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাধীন নির্বাচন কমিশন, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে অবিলম্বে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও যুক্ত হয়েছে এই সনদে। সম্মানিত সুধীবৃন্দ, যে 7টি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে তা হল জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাক্ষরিত দলগুলো কাজ করবে। জুলাই সনদের উপর নির্মিত একটি
প্রামাণ্যচিত্র। এতে আরও বলা হয়েছে, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছে। বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধান তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবে। গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। আন্তর্জাতিকভাবে উচ্চতায় নিয়ে গেছেন। জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করবে স্বাক্ষরিত দলগুলো। জুলাই জাতীয় সনদ 2025-এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই সনদ এখন কেবল একটি কাগজে লেখা প্রতিশ্রুতি নয়, এটি আগামী দিনের রাজনৈতিক সংস্কারের এক ঘোষণাপত্র। এখন দেখার বিষয়, এই স্বাক্ষর কি সত্যি রাজনৈতিক দলগুলোকে বদলে দিতে পারে নাকি আগের মতোই থেকে যাবে শুধু প্রতিশ্রুতির রাজনীতি? সাদ্দাম হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। ঐতিহাসিক জুলাই সনদে জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারগুলোকে আর্থিক ও আইনি সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এই সনদকে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়ে সনদের অঙ্গীকার বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা, যাতে হাজারো মানুষের জীবনদান ও ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গতকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হওয়ায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জুলাই জাতীয় সনদের আলোকে তারা সব ধরনের বৈষম্যের অবসান চাইছেন। এই জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন হোক। এখন সকল বৈষম্য, বিগত দিনে যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্যগুলো যেন দূরীভূত হয়। সকল পেশাতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে নির্বিচারে বিগত দিনে যেভাবে সাধারণ পাবলিকদেরকে নির্যাতন করেছে, ভবিষ্যতে যেন এরকম নির্যাতন না হয়। এ স্বাক্ষরিতে আমরা শতভাগ সন্তুষ্ট তখনই হব যখন দেখতে পাবো জুলাই সনদের শর্তগুলো দিয়েছে একটা প্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যখন বিনির্মাণ হবে, জুলাই শহীদদের যখন যথাযথ মর্যাদা দেওয়া হবে, বৈষম্য মুক্ত যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, তখন আমরা সেটা। দেশের মানুষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং সকল রাজনৈতিক দলকে এই অঙ্গীকারে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।
ভবিষ্যতে যেন যারা জুলাই যোদ্ধা আছে তাদের যেন কোনো সমস্যা না হয়, এই বাংলাদেশে যেন সকল ধর্ম, লিঙ্গ, জাতি প্রভৃতির মানুষ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারি, সকল বৈষম্য নিরসন করে সামনের বাংলাদেশ যেন আমি এগিয়ে যেতে পারি। তো আমরা আসলে চাই আমাদের বাংলাদেশটা বৈষম্য বিরোধী যাতে কোনো বৈষম্য না থাকে, আমি সেই প্রত্যাশা করতেছি। জুলাই জাতীয় সনদের ৬ষ্ঠ দফা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ কাঠামো ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারে গুরুত্ব আরোপ করারও আহ্বান জানিয়েছেন জনগণ। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি। 90-এর গণ অভ্যুত্থানের পরেও 3 দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলো আমাদের সাথে ছিলেন, এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন। যে কোনো ধরনের পেশি শক্তি, কত বড় রাজনৈতিক দল, এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে, সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে। সংবাদ সম্মেলনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় এবং বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে যায়নি এনসিপি। এ সময় তিনি জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানান। অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই। বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কড়ির চূড়ান্ত বাছাই পর্ব চলছে। সারা দেশ থেকে আসা খুদে স্বপ্নবাজদের গান, নাচ, অভিনয় আর আবৃত্তি সহ অন্যান্য উপস্থাপনা প্রতিযোগিতায় এখন উৎসবের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের ৫ম দিন আজ, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশন রামপুরা, ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে। আমি শুধু গানই করব। আমার জার্নিটা খুব ভালো ছিল এবং আমার আশা মনে হয় আমি পারবো। ভয় একটু হচ্ছে, কিন্তু গান গাওয়ার সময় আর ভয় লাগবে না। শিক্ষকরা সাপোর্ট দিয়েছে, গার্ডিয়ান সাপোর্ট দিয়েছে। আমার খুব আনন্দিত হচ্ছে, কিন্তু টেনশনও হচ্ছে। আমার মনে হয় আমি পারবো। আমার জার্নিটা অনেক ভালো ছিল। আমার মা, আমার বাবা মাকে সবাই সাপোর্ট করেছিল ফ্যামিলি থেকে। আমার অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে। টেনশন তো হচ্ছেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু, লাউ।
আমি কেবলই অডিশন দিয়ে বের হলাম। যেসব বিষয় ভুল হয়েছে বা আরেকটু ভালো করা যেত সে বিষয়ে তারা জানিয়েছেন। আমি 2টা পর্যায়ে টিকে এসে আমার এখানে এসে খুব আনন্দিত লাগছে। বয়সভিত্তিক 2টি শাখায় ক বিভাগ 6 থেকে 11 বছরের নিচে এবং খ বিভাগ 11 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন। অনেকদিন পরে অনুষ্ঠানটা চালু হয়েছে। ছোট বাচ্চা কাছে এরা তাদের প্রতিভা বিকাশের একটা বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশে তো এর থেকে আর বড় প্ল্যাটফর্ম নাই। সেই প্ল্যাটফর্মে এই পর্যায়ে আমার মেয়ে আসতে পেরেছে, এটা বাবা হিসেবে খুবই গর্বিত। আমরা ছোট ছিলাম, এখন আমার সন্তান এখানে অংশগ্রহণ করছে, নিঃসন্দেহে আমাদের ভালো লাগছে। ছোটবেলায় দেখতাম নতুন করি, তখন আমাদের শখ হতো, কিন্তু আমি আসিনি, কিন্তু আমার ছেলে আসতে পারছে, আমার এটা খুবই ভালো লাগতেছে। আমার মেয়ে ও আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আজকে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসছে, আমার খুবই ভালো লাগছে। ও নিজেও খুবই আনন্দিত। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাদ সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন। নতুন প্রতিভার আমরা অন্বেষণ করছি, এত ভালো ওরা করছে, তো আমরা মনে করি এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নূতনভাবে আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বড় হতে পারবে। এখন থেকে এই যে প্রতিযোগিতায় তারা আসছে, আমি মনে করি যে কত বড় সাহস নিয়ে তারা এত মিউজিশিয়ান এবং বিচারকদের সামনে গান করে, এবং আমি আশা করি আমরা সামনের দিকে আমরা সুন্দরভাবে বিচার করে আমরা সবচেয়ে ভালো যে সেটা বের করতে পারবো। প্রত্যন্ত অঞ্চল থেকেও তারা আসছে, অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো গান ওরা গাইছে, পরিবেশন করছে। এই জন্য আসলে ওদের গার্জিয়ানরা, শিক্ষকরা তারাও অনেক পরিশ্রম করছে নিশ্চয়ই ওদের জন্য। তো আমি মনে করি যে একটা দেশের সংস্কৃতি যত উন্নত হবে, দেশটা তত উন্নত হবে। যে কোনো প্রতিযোগিতাই ভালো, সেটা যদি হয় আবার বিটিভিতে, সেটা তো বিরাট ব্যাপার, বিকজ বিটিভি হচ্ছে আমাদের মাদার টিভি। এর ব্যাপকতা বিশাল এবং এর যে ভাস্ট অডিয়েন্স, তারা দেখছে, আশায় আছে যে ভবিষ্যতের শিল্পীগুলো, ছোট্ট ছোট্ট শিল্পীগুলো এখান থেকে বের হবে এবং আমাদের দেশকে আলোকিত করবে, কালচারকে আলোকিত করবে। এটা একটা বিরাট ব্যাপার এবং এইটাতে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা যেমন সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম, আমাদের দেশের সঙ্গীত নিয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম যে সঙ্গীতের বিকৃতি হয়ে যাচ্ছে নানা রকম ব্যাপার নিয়ে, কিন্তু নতুন কুড়িতে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা যারা গান গাইতে এসছে, যারা গান আমাদেরকে পরিবেশন করে শোনাচ্ছে, ওরা সবাই ভালো ভালো গান গাইছে, সুন্দর গানগুলো গাইছে, যেগুলো গান আবহমান কাল থেকে আমাদের দেশে চলে আসছে এবং আমাদের সংস্কৃতিকে যেসব গান প্রতিনিধিত্ব করে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বাচ্চারা অবক্ষয়ের দিকে যায়নি এবং এই বাচ্চারাই আমাদের নতুন ভবিষ্যৎ, আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলবে, সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে। এদিকে নতুন কুড়ির ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের পঞ্চম দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজা আক্তার পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম, পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া এবং চূড়ান্ত পর্বের অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে,
সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের নতুন তারকা। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার যাত্রা শুরু হয়েছে। আজ রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কথা বলেন। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে সকল দল যেতে পারেনি তাতে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ফ্যাসিস্টের সহযোগীরা এখনও সক্রিয় রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ফাঁক ফোকর দিয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা, যার যাত্রা শুরু হয়েছে গতকালকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, সরকার বিনির্মাণ হবে। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরুর পর ত্রাণ সরবরাহ বেড়েছে। তবে 2 বছর ধরে ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে যে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে তা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ইসরায়েলি নৃশংসতায় গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় সেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সংক্রামক রোগ বালাই। শুক্রবার ছিল গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতির 8ম দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সময় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনী বিভিন্ন সীমান্ত ক্রসিং বন্ধ রাখায় নির্ধারিত ত্রাণের অনেক কম গাজায় প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার অনুরোধ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 2023 সালের 7ই অক্টোবর থেকে টানা 2 বছর গাজায় নৃশংসতা চালায় ইসরায়েল। অবরোধের জেরে এ সময় উপত্যকাটিতে দেখা দেয় খাবার, পানি, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি পণ্যের তীব্র সংকট। অনাহারে মৃত্যু হয় 460 জনের বেশি ফিলিস্তিনির। নিউ ইয়র্কে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী গায়িকা লর্ডের কনসার্টে ফ্রি প্যালেস্টাইন স্লোগান আর ইউরোপে বাস্কেটবল টুর্নামেন্টে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে পুলিশ সমর্থকদের প্রতিবাদ, 2 ভিন্ন মঞ্চ কিভাবে পরিণত হলো বিশ্ব মানবতার এক কণ্ঠস্বরে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন সোল্ড আউট কনসার্টে গাইছেন নিউজিল্যান্ডের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শিল্পী লর্ডে। হঠাৎ গান থামিয়ে তিনি মাইক্রোফোনে চিৎকার করে বললেন, ফ্রি প্যালেস্টাইন। একই সময় আলোকিত হয় পুরো স্টেজ প্যালেস্টাইনের পতাকার রঙে। উল্লাসে ফেটে পড়ে দর্শক, কেউ কেউ চিৎকার করে সমর্থন জানান। কনসার্টের এই অংশের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অনেকে লর্ডেকে বীরত্বপূর্ণ শিল্পী বলে প্রশংসা করেছেন। গাজার চলমান সংকটে তার এই বক্তব্যকে দেখা হচ্ছে এক রাজনৈতিক ও মানবিক অবস্থান হিসেবে। এর আগেও লর্ডে প্যালেস্টাইনের সমর্থনে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। তবে কনসার্টে এই সাহসী উচ্চারণ তার অবস্থানকে করেছে আরও স্পষ্ট। খেলাধুলার জগতেও উঠেছে প্রতিবাদের ঢেউ।
পোল্যান্ডের কটোভিচ শহরে অনুষ্ঠিত ফিবা ইউরো বাস্কেট টুর্নামেন্টে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দর্শকরা একযোগে কটাক্ষসূচক শব্দ এবং বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানান। দর্শক সারিতে উড়েছে প্যালেস্টাইনের পতাকা, শোনা গেছে স্লোগান হুয়েভার ডাজ নট জাম্প উইথ আস ইজ ইসরায়েলি, অর্থাৎ যারা আমাদের সাথে একাত্মতা জানাবে না তারাই ইসরায়েলি। খেলা শুরুর আগে এরিনার বাইরেও ছিল বিক্ষোভ। বামপন্থী ক্যাটোভিস ফর প্যালেস্টিন আর দক্ষিণপন্থী অল পুলিশ ইউথ সংগঠন একত্রে দাঁড়িয়েছে একই দাবিতে, স্টপ দ্য জেনোসাইড ইন গাজা। ইসরায়েলি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ছিল উদ্বেগ। তাদের পরামর্শ দেওয়া হয় জাতীয় প্রতীক গোপন রাখতে এবং কম প্রোফাইলে থাকতে। শেষ পর্যন্ত পোল্যান্ড 66-64 পয়েন্টে জয়ী হয়। এই ম্যাচের আলোচনায় পোল্যান্ডের জয়ের চেয়েও বড় খবর ছিল গাজা নিয়ে প্রতিবাদের আওয়াজ। সঙ্গীত থেকে খেলার মাঠ, সব জায়গায় মানুষ উঠিয়েছে একটি স্লোগান, যা ছিল ফ্রি প্যালেস্টাইন। গাজার পক্ষে এই কণ্ঠগুলো মনে করিয়ে দেয় মানবতা কখনো হার মানে না, শুধু রূপ বদলে আবারও জেগে ওঠে নতুন মঞ্চে, নতুন গানে আর নতুন স্লোগানে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। চীনের সামরিক বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে 9 জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আর্থিক অনিয়ম এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের এই বহিষ্কার। বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চীনের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হে ওয়েদিং, যিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের সিএমসি সহ সভাপতি ছিলেন। তাকে বহিষ্কারের ঘটনা চীনের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হে ওয়েদং ছিলেন সিসিপির শীর্ষ নীতি নির্ধারণী পর্ষদ পলিট ব্যুরোর সদস্য। বর্তমান পদে থেকে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়া তিনিই প্রথম পলিট ব্যুরোর সদস্য। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব লঙ্ঘনের অপরাধে বহিষ্কৃত হয়েছেন। প্রতিরক্ষা শুরু হবে। চীনের সরকারের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পেন বোলদাক শহরে পাকিস্তানের বিমান হামলায় 40 জন নিহত এবং অন্তত 170 জন আহত হয়েছেন। স্পেন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে। স্পেন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবায়ের আগার বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত 11ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা, পাল্টা হামলার পর 15ই অক্টোবর থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে 17 অক্টোবর স্থানীয় সময় দুপুর 1টার সময়। বিরতি শেষে কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়া শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে পাকিস্তানের বিমান হামলায় 3 জন আফগান ক্রিকেটার সহ কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি-20 সিরিজ হওয়ার কথা ছিল। এবার খেলার খবর। ক্রিকেট।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে সাজঘরে ফিরেন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। ৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে ৬৩ বলে ৩২ রান করে ফিরে যান শান্ত। এরপর অভিযুক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। 50-র দেখা পান তিনি। ৯০ বলে ৫১ রান করে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই অল আউট হয় বাংলাদেশ। এছাড়া শেষ দিকে রিশাদ হোসেন করেন ১৩ বলে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জাইডেন সিয়েলসন নেন ৩ উইকেট। সাঁতার। চট্টগ্রামে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় ১৮টি ইভেন্টে ২টি বিভাগে চট্টগ্রাম অঞ্চলের ৬০টি জেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৪৮ জন ছাত্রছাত্রী অংশ নেন। সকালে জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক তজল্লি আজাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রামার তাপস কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া আগামীকাল পতেঙ্গা আবহাওয়া জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে ২-১ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৫১ এবং সূর্যাস্ত ৫টা ২৫। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল ৬টা ১২, ভাটা বেলা ১১টা ৫৭ এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যে ৬টা ২৬।